ফাইনালি নভেম্বর মাসের ডাটা কিন্তু আমাদের হাতে চলে এসেছে এবং ওভারঅল রিটার্নের দিক থেকে কিন্তু নেগেটিভে রান করছে। এবার মেন ব্যাপারটা হলো একটা বুল সিজন চলাকালীন যে বছর আমরা মনে করছি একটা পিক মারতে পারে বিটকয়েন বা অন্যান্য অল্ট কয়েনগুলো, সেই বছর কিন্তু এইরকম একটা নেগেটিভ রিটার্ন এটা প্রায় 7 বছর পর ক্রিপ্টোকারেন্সির মধ্যেই প্রথম দেখা গেল। তো যেটা হওয়ার তো অলরেডি হয়ে গেছে, ডিসেম্বর মাসটা কেমন যাবে এটা এখন মেন কোশ্চেন। তো সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এ বাদে গত ভিডিওতেই আমি কভার করেছিলাম বিটকয়েনের প্রবণতা আছে একটা ইলংগেটেড ডাউন ট্রেন্ডের মধ্যে, সামান্য একটু পাম্প হওয়ার 91-92 অবধি যেতে পারে এবং সেই অবধি কিন্তু অলরেডি বিটকয়েনের প্রাইস পৌঁছে গেছে এবং অনেকেই কিন্তু সেটা দেখার পর মনে করছে যে বিটকয়েন একটা বটম হয়ে গেছে, এরপর কিন্তু আপসাইড মুভমেন্টেরই বেশি পসিবিলিটি আছে। তবে আমরা বারবারই দেখে এসেছি আমরা যেভাবে ভাবি সেইভাবে কিন্তু এই মার্কেট মোটেও কাজ করে না। তো ফাইনালি আমরা কি বটম পেয়ে গেছি না ডিসেম্বর মাসের মধ্যে আমরা একটা প্লামেট দেখতে পাবো মার্কেটের মধ্যে, সেই বিষয়ে ইনডেপথ অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, আমি আশা করব আপনারা লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করতে পারেন। এই চ্যানেল যেটা আমাদের বং ক্রিপ্টো মেন চ্যানেল, না জয়েন হয়ে থাকলে বা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিসগুলো একদম রিয়েল টাইম আপনাদের জন্য পাবলিশ করা হয়। প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আমাদের অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। জয়েন এবং অ্যানালিসিসগুলো পুরোপুরি ফ্রি অফ কস্ট আপনারা অ্যাক্সেস করতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। ডিসেম্বর মাসে কি হতে পারে সেই বিষয়ে বলার আগে যে ধরনের আর্টিকেলগুলো বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড উঠে আসছে সেই বিষয়ে একে একে চলে আসি। তো ফার্স্টে একটু ব্যাড নিউজ দিয়ে শুরু করা যাক, তারপর আমরা কয়েকটা গুড নিউজও কভার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন বিটকয়েন ডিকাপলিং এবং M2 বা গ্লোবাল লিকুইডিটির চার্টের সাথে বিটকয়েন এখন সাদৃশ্য মেনটেন করে চলছে না। এটা প্রায় 2 মাস ধরে বলে আসছি যে M2'র চার্ট কিন্তু ক্রমবর্ধমান, বাট বিটকয়েন পারফর্ম করে উঠতে পারছে না তার সাথে, যেটা প্রিভিয়াসলি বা হিস্টোরিক্যালি আমরা খুব একটা দেখতে পেতাম না। এখন ম্যাক্সিমাম যে ক্যাশ ফ্লো সেটা নয়, গভর্নমেন্ট বন্ডস অথবা ট্রেজারিজ অথবা ম্যাক্সিমামটাই গোল্ডের মধ্যে শিফট হয়ে যাচ্ছে। তো একটা ফার্স্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের মধ্যে আসছে। দেখুন গ্লোবাল M2 বা লিকুইডিটির চার্ট এখন বাড়ছে, যে টাকার ম্যাক্সিমামটা ওই ধরনের জিনিসে বা প্রোডাক্টের মধ্যে ঢুকছে। পরবর্তীকালে যখন M2'র চার্টে ক্রাঞ্চ আসবে তখন তো বিটকয়েনের মধ্যে আরও খানিকটা প্লামেট আসতেই পারে, কারণ মার্কেটে টাকা না থাকলে আলটিমেটলি মার্কেটে টাকা ঢুকবে কি করে? এখন টাকা আছে তখনই ঢুকছে না। M2'র চার্ট যদি এই মুহূর্ত থেকে প্লাঞ্চ করা আরম্ভ করে বা পড়তে আরম্ভ করে তাহলে তো বিটকয়েনের অবস্থা আরও সঙ্গীন হয়ে যাবে। তো এটা একটা কিন্তু খারাপ নিউজ, যেটা ডিকাপলিং হয়ে যাওয়ার পর থেকে কিন্তু ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এরপর আরও একটা নিউজ কভার করে রাখা প্রয়োজন। আজকের ডেটে মেবি যতক্ষণে ভিডিওটা আপনারা দেখতে পাবেন এক্সপায়ারি হয়ে গেছে, তবে বলে রাখছি $15.4 বিলিয়ন কাছাকাছি বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে অপশন পজিশন এক্সপায়ারি আছে। ঠিক আছে, এবার এটা ডেরিবিট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অপশন ট্রেডিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম এবং ডেরিবিটের মধ্যে এখানে পুট/কল রেশিও 0.58 এর কাছাকাছি আছে। তবে মেন যে জিনিসটা দেখানো প্রয়োজন, ম্যাক্স পেন রিজিয়ন, যেটা বিটকয়েনের জন্য প্রায় $1 লাখ আছে এবং তার আশেপাশেও নেই প্রাইস, এটা একটা রেহাইয়ের বিষয়। এবার ইথেরিয়ামেরও যদি দেখায় ম্যাক্স পেন রিজিয়ন $3,400 কাছাকাছি এবং ধারে কাছে প্রাইস কিন্তু ইথেরিয়ামের নেই এখন। তো মোটামুটি এই অপশান এক্সপায়ারির জন্য মেবি এই মার্কেটে খুব একটা এফেক্ট পড়বে না। সো এটাকে একটা পজিটিভ নিউজ হিসেবে আপনারা ধরতে পারেন। চলে আসছে আমাদের নেক্সট নিউজে, ক্রিপ্টো কোয়ান্টে ডাটা উঠে আসছে। এগুলো কিন্তু সব এবার ভালো নিউজ কভার করবো, ঠিক আছে? তো যেটা খারাপ নিউজ ছিল সেটা ফার্স্টে দেখিয়ে দিয়েছি, ওটা একটু ভাববার বিষয় আছে। বাকি এখন যা নিউজ কভার করবো প্রতিটাই গুড নিউজ এবং তারপর বলবো আলটিমেটলি ডিসেম্বর মাসে গিয়ে কী হতে পারে না হতে পারে। তো দেখা যাচ্ছে রিসেন্ট টাইমসের মধ্যে অ্যাকুমুলেশন অনেকটা বেড়ে গেছে এবং গত ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে সেলিংটা, যেটা ব্যাপক সেল হচ্ছিল, বড় বড় হোলসেলরা সেল করে দিচ্ছিল বিটকয়েন দিয়ে, প্রফিট বুকিং করছিল, সেই পালাটা ডাউনওয়ার্ডস গেছে। তো আজকে দেখা যাচ্ছে এবার হিউজ বাইং আরম্ভ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন $7.5 বিলিয়ন কাছাকাছি শুধু বাইন্যান্স থেকেই কেনাকাটা হয়েছে। যদি একটু চার্টটা বড় করে নিই, রিসেন্ট টাইমসের গ্রাফও দেখতে পাচ্ছেন ক্রমবর্ধমান। এবার কেনাকাটা যখন হচ্ছে তখন প্রাইজে এর এফেক্ট আসবে, আজ না হলেও কাল আসবে, কাল না হলে পরশু আসবে। সো এটা মাথা থেকে আবারও বার করে দিন এবং বারবারই আমি আমার ভিডিওর মাধ্যমে অন্তত কভার করে আসছি যে বিয়ার র্যালি শুরু হয়ে গেছে যারা বলছে বা বুল র্যালি এন্ড হয়ে গেছে যারা বলছে, তারা কিন্তু কমপ্লিটলি একটা ভুয়ো ধারণা দিচ্ছে। হ্যাঁ, এবারের বুল মার্কেটে ইলংগেটেড হয়ে গেছে এবং সেটা আমিও বারবার বলে আসছি এবং বড় যারা অ্যানালিস্ট তারাও বলে আসছে। তো
অ্যাকুমুলেশন আবার বেড়েছে, প্রাইসও কিন্তু সমান পাল্লা দিয়ে বাড়বে। এফেক্ট অবশ্যই কিছুদিন পর থেকে আমরা দেখতে পাবো। আচ্ছা, নেক্সট নিউজে চলে আসছি। MVRV জেড স্কোরও কিন্তু প্রায় ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি চলে গেছে। এটা আপনি একটা মনে করতে পারেন যে ইন্ডিকেটার যেটা প্রায় RSI বেসড এবং RSI এর মতো করেই কাজ করে, ঠিক আছে। তো এটাও কিন্তু ওই RSI এর মতো ওভারসোল্ড রিজিয়নে চলে গেছে এবং 2-3 দিন আগের একটা ভিডিওতেই আমি কভার করেছিলাম যে RSIও কিন্তু ওভারসোল্ড রিজিয়নে চলে গেছে, যেখান থেকে বাড়তে পারে এবং বেড়েছেও। $91,000-92,000 কিন্তু বিটকয়েনের প্রাইস পৌঁছে গেছে। তো MVRV জেড স্কোর এটা একটু বড় টাইম ডিউরেশনে আমরা ক্যালকুলেশন করে থাকি, এই জন্য দেখতে পাচ্ছেন 2 ইয়ার্স লেখা আছে। তো এটা কিন্তু অলরেডি ওভারসোল্ড রিজিয়নে চলে গেছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জিরোর অনেক তলায় পড়ে গেছে। এবার প্রিভিয়াসলি এত তলাতে আমরা পড়তে দেখতে পাই না সচরাচর বুল মার্কেট চলাকালীন। সো এখান থেকে কিন্তু কেনাকাটা চলছে, কেনাকাটা হবে এবং এর মধ্যেও রিভার্সাল আসবে, সেটাই স্বাভাবিক। তা বাদে আরেকটা ইন্ডিকেটার হয় পুয়েল ইন্ডিকেটার বলে, সেও কিন্তু বলে দিচ্ছে বিটকয়েন্স পুয়েল মাল্টিপল সিগন্যালস পোটেন্সিয়াল মার্কেট বটম। অর্থাৎ যে কটা ইন্ডিকেটার মোটামুটি ঠিকঠাক কাজ করে বলে জেনে থাকি, তারা কিন্তু প্রত্যেকেই বলছে না এবারে কিন্তু সত্যি করেই বটম টাচ করেছে, এরপর কেনা যেতেই পারে। তবে আসলে কি করা উচিত সে বিষয়ে আমি পরে আসছি, আর্টিকেলগুলো কভার করে নিই। সবচেয়ে মেইন আর্টিকেল আজকের ডেটে এই আর্টিকেলটা, ওয়াল স্ট্রিটস বিটকয়েন অ্যাপেটাইট গ্রোজ অ্যাজ ন্যাসড্যাক রিকোয়েস্টস 1 মিলিয়ন কন্ট্রাক্ট লিমিট ফর আইবিট। এবার আইবিট যদি আপনারা চিনে না থাকেন তাহলে বলে রাখি, ব্ল্যাক রকের যে বিটকয়েন ETF আছে তার শর্ট ফর্ম আইবিট, এবং এখানে ন্যাসড্যাক SECর কাছে রিকোয়েস্ট করেছে যে কন্ট্রাক্টটা পার ডে এখানে এক্সিকিউট হয়, অর্থাৎ 2.5 লাখ এখন, অর্থাৎ 2.5 লাখের বেশি বান্ডেল ট্রেড করা যাবে না ETF এর মধ্যে। সো সেটাকেই যেন 1 মিলিয়ন অবধি করে দেওয়া হয় পার ডে ট্রেডিং লিমিট। সো বুঝতেই পারছেন নিশ্চয়ই ডিমান্ড আছে, সেই জন্য সেটাকে ফুলফিল করার জন্য এই লিমিটটা যেখানে 2.5 লাখের কাছাকাছি পড়েছিল সেটাকে 10 লাখ করা হচ্ছে। সো আবার কিন্তু ইনস্টিটিউশনসগুলো ব্যাক করছে, এবং এই যে আপনারা এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ইনস্টিটিউশনসগুলো কত কী পরিমাণ বিটকয়েন অ্যাকুমুলেট করে রেখেছে, সেই চার্টটা আপনারা যদি দেখেন, এটা কিন্তু লাইভ চার্ট, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম ডিক্রিমেন্ট নেই, অর্থাৎ ইনস্টিটিউশনসগুলো কিন্তু এখনও অবধি সেল করেনি। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো সেল সেগুলো কয়েকটা তলার দিকে নেমেছে, বাট ম্যাক্সিমাম দেখছেন আপ 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 আপ। এবং যারা কিনছিল না তারাও কিন্তু রিসেন্টলি পারচেজিং আরম্ভ করে দেয়, অর্থাৎ বড় বড় ইনস্টিটিউশনসদের তরফ থেকেও আমরা কিন্তু একটা ক্লিয়ার গ্রিন সিগন্যাল পাচ্ছি যে এরপর বিটকয়েনের মধ্যে ম্যাসিভ অ্যাকুমুলেশন চলতে পারে। ট্রেডাররা অলরেডি শুরু করে দিয়েছে। কিছুদিন আগে মেবি কভার করছিলাম যে ট্রেডাররা যারা ফিউচারের মধ্যে টাকা ঢালে একদম ইচ্ছুক নয়, তারা ডিমোটিভেটেড হয়ে গেছে, এবং 10 অক্টোবরে যে ক্র্যাশ, তারপর যে লিকুইডেশন, তারপর তারা ট্রেডই বন্ধ করে দিয়েছিল। তো তারাও কিন্তু ব্যাক করছে। তো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ আ ডে আমরা গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে লিকুইডিটি ক্রাঞ্চের জন্য ক্রিপ্টো মার্কেট ভুগছিল বা ধুকছিল, সেটা কিন্তু আবার পুনরায় ব্যাক করতে আরম্ভ করেছে। আরও একটা ডাটা আপনাদেরকে দেখিয়ে রাখা প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন টেকার বাই ডমিনেন্ট, টেকার সেল ডমিনেন্ট। ইদানিং সময়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছিলেন যে সেলাররা কিন্তু হেভিলি অ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ বিয়ার্সরা কিন্তু অ্যাক্টিভ ছিল, এবং সেটা কিন্তু ধরা পড়ছে রেড লাইন দিয়ে। তো বাই ডমিনেন্টটা কিন্তু আস্তে আস্তে এখানে দেখা যাচ্ছে রিসেন্ট টাইমসের মধ্যে বাড়ছে। এখনও বাড়েনি, তবে নিউট্রাল এসছে, এবং এই ডায়াগ্রামটা এটাই ফলো করে যে রেড লাইন অর্থাৎ সেল ডমিনেন্ট, তারপর আস্তে আস্তে মার্কেট নিউট্রাল হয়, তারপর বাই ডমিনেন্ট বাড়ে, এবং এটা হিস্টোরিক্যালি দেখতেই পাচ্ছেন বারবার সেটাই হয়েছে। তো আস্তে আস্তে মার্কেট কিন্তু নিউট্রাল একটা জায়গায় যাচ্ছে, যেখানে আগে সেলারদের ডমিনেন্স বেশি ছিল, এখন বায়ার সেলার ডমিনেন্স 50-50% হয়ে গেছে। এরপর বায়ারদের ডমিনেন্স কিন্তু বাড়তে পারে, এবং মার্কেট কিন্তু সেই অনুযায়ী মুভমেন্ট করতেই পারে। এবার আমি ডাইরেক্টলি চার্টে চলে আসবো, বিটকয়েনের মধ্যে কি হতে পারে, ডিসেম্বর মাসটা আমরা কেমন দেখবো বা কি পসিবিলিটি আছে সেই বিষয়ে কভার করবো। বাট তার আগে আমরা DXY এর চার্ট দিয়ে শুরু করি। DXY এর চার্ট আপনারা যদি না জেনে থাকেন, বং ক্রিপ্টো বা এই চ্যানেলটা যখন 3 বছর আগে ফার্স্ট শুরু করেছিলাম, এখন মেবি ভিডিওগুলো নেই, কিছু কারণবশত আমরা আনপাবলিশড করে রেখেছি, কিছু দিনের মধ্যে পাবলিশ করে দেবো। ইউটিউবের পলিসির কারণে সেগুলো আনপাবলিশড করা আছে, চিন্তা নেই, সেগুলো পাবলিশ হয়ে যাবে। বাট আমরা 3 বছর আগে এই DXY এর অ্যানালিসিস দিয়ে ফার্স্ট ভিডিও আপনাদের জন্য এনেছিলাম, তারপর অনেক বছর পেরিয়ে গেছে, তারপর কিন্তু অনেকটা রাস্তা আমরা আপনারা মিলে কভার করেছি। সো আবার সেই DXY এর চার্টে চলে আসছি, এবং তখনও বলেছিলাম, আজকেও বলছি, DXY বা ডলার কারেন্সি ইন্ডেক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ DXY বাড়লে ক্রিপ্টো মার্কেট ফল হবে, DXY পড়লে ক্রিপ্টো মার্কেট বাড়বে। ইদানিং সময়ে আপনি যদি রিসেন্ট ডাটাও তুলে দেখেন, দেখতে পাচ্ছেন বেড়েছে। সেই সময় আমরা একটা বিয়ার ট্রেন্ড পেয়েছিলাম, এখন বেশ খানিকটা পড়েছে, ম্যাক্সিমামটা বিটকয়েনের মধ্যে ঢুকেছে, কারণ ETF লঞ্চ হয়েছিল। তো এখন দেখা যাচ্ছে যে 100 পয়েন্টস
এটা যেখানে আছে সেখান থেকে 3বার রিজেকশন এসছে এবং পড়ে যাওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম আছে এবং পড়লে মোটামুটি অনেকটাই পড়তে পারে। সো এখান থেকে কিন্তু একটা পসিবিলিটি দাঁড়ায় যে হ্যাঁ বিটকয়েন বা অন্যান্য অল্ট কয়েনগুলোর মধ্যে এখনও পারফরমেন্স এই হারে শুরু হয়নি, বাড়তে পারে। বিটকয়েন তো বাড়বেই, অল্ট কয়েনগুলোও কিন্তু আস্তে আস্তে পারফর্ম করবে এবং সেটাই কিন্তু ডিএক্সও ইন্ডিকেট করছে। এবার আমি বিটকয়েনের চার্টে চলে আসছি। এতক্ষণ যা বললাম একটু লেন্দিয়ার ডিউরেশনে কি হতে পারে বললাম, এবং লেন্দিয়ার ডিউরেশনে আপনারা বুঝতেই পারছেন বিটকয়েন বাড়বে, অন্যান্য অল্ট কয়েনগুলো ঠিকঠাক যদি ফান্ডামেন্টালি পোটেন্সিয়ালি স্ট্রং হয়ে থাকে সেগুলোও বাড়বে। বাট শর্ট টার্মে কি হবে সেই বিষয়ে আমি একটু কভার করব, ঠিক আছে। চলে এসেছি ওয়ান ডের চার্টে এবং যেমনটা বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে $91,000 টাচ করেছে। এরপর কি কি প্রবণতা আছে দেখুন। মার্কেট যাই বলুক না কেন, মার্কেটের মধ্যে কিন্তু এখনও অবধি 50-50% ভলিউম ইনফ্লো আউটফ্লো হচ্ছে, অর্থাৎ 60% ইনফ্লো বা 40% আউটফ্লো হলেও আমি মেনে নিতাম যে এখান থেকে ফার্দার মোর বাড়বে। বাট যেহেতু এখনও 50-50 সিনারিওতে পড়ে আছে, সেখান থেকে দাঁড়িয়ে আমি মনে করি বিটকয়েনের প্রাইসের মধ্যে এখন আবারও একবার অবজারভেশনের প্রয়োজন আছে। 90,000-এর যে সাপোর্ট রিজিয়ানটা, এটা কিন্তু একটা প্রপার সাপোর্ট নয়। যাই হোক, আমি যদি মেনেই নিই একটা সাপোর্ট রিজিয়ান, এর ওপরে যদি প্রাইস এক সপ্তাহ কাটাতে পারে, অর্থাৎ 7 ডেজ 1 ডের ক্যান্ডেলের বিচারে, এবং প্রাইস অবশ্যই 90,000-এর ওপরে থাকতে হবে কিন্তু, তাহলে ফার্দার মোর আপসাইড মুভমেন্ট পসিবল। যদি না হয় আজকালকেও বাড়লো, তারপরের দিন থেকে আবার পড়তে আরম্ভ করলো, $84,000 চলে এলো, তাহলে কিন্তু এই যে প্যাটার্ন আঁকা আছে সেটাই হবে। এবং ফার্স্ট $84,000, তারপর যদি মার্কেট আরও উইক হয়ে যায় $70,000 কি $75,000-এর কাছাকাছি বিটকয়েনের প্রাইস ইজিলি নেমে আসতে পারে। সো শর্ট টার্মের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ওয়ান ডের চার্টের বিচারে যে প্রাইস $90,000-এর ওপরে মোটামুটি 1 উইক টিকে থাকলো কিনা। যদি থাকে ফার্দার মোর বুলিশ, এবং এই ট্রেড লাইন ব্রেক করে ফার্স্ট আমাদেরকে $1,00,000-এর গন্ডি পেরোতে হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ ওটা একটা মেন সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স পয়েন্ট হয়ে গেছে, এত সহজে ক্রস করতে পারবে না। আর সেটা যদি পেরিয়ে যায় 1.15-500 তো আছেই, যেটা অনেকবার অনেক ভিডিওতে আমি কভার করেছি। এবার আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতেই পারে যে ডিসেম্বর মাসে কি হতে পারে, এবং ডিসেম্বর মাসে যদি বাড়ে সেটা কিসের জন্য বাড়বে, আর যদি পড়ে সেটা কিসের জন্য বাড়বে। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি কভার করেছিলাম, মেবি যারা ডেলি ভিডিওগুলো দেখেন এবং পুরোটা দেখেন তারা জানবে যে এআই এর বাবল কিন্তু বার্স্ট হতে পারে, এবং সেটা একজন মাইকেল বারি বলে লোক প্রেডিক্ট করেছে, যে কিন্তু 2008-এর ফাইন্যান্সিয়াল ক্র্যাশ আগে থেকে প্রেডিক্ট করতে পেরেছিল, এবং তাই জন্য সে কিছু $1 বিলিয়ন দিয়ে এখনই এনভিডিয়া বা অ্যাপল, মাইক্রোসফটের মতো বড় বড় এআই ওরিয়েন্টেড যারা কাজ করে তাদের ওপর শর্টিং পজিশন ওপেন করে রেখেছে। বাট রিসেন্ট টাইমসে যদি একটু এনভিডিয়ার চার্ট খুলে নিই, তাহলে ওয়ান ডের বিচারে এখানে দেখতে পাবেন ফল তো হয়েছেই, বেশ খানিকটা ফল হয়েছে 20%-এর কাছাকাছি, তাও একটা স্টকসের মধ্যে, ঠিক আছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ইদানিং সময়ের মধ্যে বেশ খানিকটা বেড়েওছে, অর্থাৎ লাস্ট 2-3 দিনের মধ্যে কিন্তু প্রায় 7-8%-এর কাছাকাছি রিকভারিও মেরেছে। আমি মনে করি এই এআইয়ের যেহেতু এখন একটা দুনিয়া চলছে বা এআই নিয়ে রমরমা চলছে, এই এআইয়ের রিকভারি বা রিভার্সাল মারার জন্যই তার এফেক্ট গিয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পড়েছে। এই এআইয়ের মধ্যে যদি আবারও ফল আরম্ভ হয়, ক্রিপ্টো মার্কেটের মধ্যে আবারও ফল হবে। এবং কেন বলছি এটার জানার জন্য একটু ডিপলি ভাবতে হবে, ওপর ভাবলে চলবে না, বা ওপর যে ধরনের আর্টিকেলগুলো আপনাদেরকে দেখালাম এবং মেবি আপনাদের ভালো লেগেছে, সবকটাই পজিটিভ আর্টিকেল ছিল, সেই ধরনের আর্টিকেল দেখলে চলবে না। কি হচ্ছে, ইউএসের যে ডেপথ সেলিং সেটা দিন প্রতিদিন বাড়ছে, এবং কেন বারবার এই মার্কেটের মধ্যে ইউএস ইকোনমিকে ঢোকানোর চেষ্টা করি আমরা আমাদের নিজেদের দেশের ইকোনমিকে বাদ রেখে, কারণ দেখুন এই মার্কেটটা অনেক অংশে ইউএস ইকোনমি বেসড, এবং ইউএসের মধ্যে যে ধরনের ডিসিশন আছে তার এফেক্ট ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়ে যায়। তো আমরা যখন অ্যানালিসিসগুলো করি তখন চায়না, ইন্ডিয়া বা বাংলাদেশের মতো মার্কেট অ্যানালিসিস করে কোনো লাভ নেই, আলটিমেটলি ইউএসের মার্কেটকে অ্যানালিসিস করলে তবে ডিপলি বোঝা সম্ভব। এবার ইউএসের ডেপথ সেলিং 38 ট্রিলিয়ন 39 ট্রিলিয়ন করে $40 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছে গেছে, যে সেলিংটাকে ব্যাকআপ দেওয়ার জন্য তারা ট্যারিফ ইমপ্লিমেন্ট করেছিল। বাট ট্যারিফ ইজ নট এনাফ টু ট্যাকেল দ্য ইউএস ইকোনমি। আনএমপ্লয়মেন্ট রেট সর্বোচ্চ, প্রচুর বেকারের সংখ্যা বেড়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সবচেয়ে ধীর গতিতে হচ্ছে। এক সময় যে কান্ট্রিটা তার ইকোনমি এবং তার শক্তির জন্য বা পাওয়ারের জন্য প্রসিদ্ধ ছিল, সেই ইকোনমি কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এত বাইরে থেকে লোন নিয়েছে বা ইন্টার গভর্নমেন্ট লোন নিয়েছে,
সেই কারণের জন্য তারা লোনের বোঝায় জর্জরিত এবং তার তো একটা সুদ তাদেরকে চোকাতেই হবে। তো এবার মেন ব্যাপারটা হয়েছে কি, ইউএস ইকোনমিটা এখন পুরোপুরি ওই এআই ইন্ডাস্ট্রিগুলোর ওপরে দাঁড়িয়ে আছে এবং সেই জন্য আপনারা দেখবেন এই কয়েক বছরের মধ্যে এনভিডিয়ার টোটাল মার্কেট ক্যাপ $5 ট্রিলিয়ন কাছাকাছি টাচ করে গেল। মাইক্রোসফটও বেড়েছে, টেসলাও বেড়েছে, অর্থাৎ যারা যারা এআই নিয়ে কাজ করে তারাই বেড়েছে। বাকি ওদের কাছে কিন্তু হাজার একটা ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ দেখতেই পাইনি। সো ইউএস যে ইকোনমিটা আছে সেটা এখন এআই বাবেলের ওপর বসে আছে এবং আপনারা একটু যদি ডিপলি অ্যানালিসিস করেন ওদের দেশের যে নামি দামি সংস্থাগুলো কি করছে, ওপেন এআইয়ের নাম শুনেছেন, ইউএস সংস্থা, এনভিডিয়ার নাম শুনেছেন, ইউএস সংস্থা, দুজনের মধ্যে পার্টনারশিপ হয়েছে। যে ভ্যালুয়েশনের পার্টনারশিপ হয়েছে সেই ভ্যালুয়েশন দুটো কোম্পানির মধ্যে এক্সিস্টই করে না, ফার্স্ট অফ অল। দেন চ্যাট জিপিটির যে প্যারেন্ট কোম্পানি অর্থাৎ ওপেন এআই, তার সাথে এনভিডিয়ার একটা বোঝাপড়া হয়েছিল যে এনভিডিয়া ওপেন এআইকে চিপ প্রোভাইড করবে, যে চিপের ওপর বেস করে তারা পরবর্তীকালে এআই ইমপ্রুভমেন্টগুলো আনবে, কারণ আলটিমেটলি হার্ডওয়্যার লাগে, এনভিডিয়াই প্রোভাইড করে। তো দেখা যাচ্ছে এনভিডিয়া ওপেন এআইকে চিপসেটও প্রোভাইড করছে এবং ওপেন এআই আজ অবধি কিন্তু কোনোদিনও প্রফিট মেকিং কোম্পানি হয়ে উঠতে পারেনি। তো পেমেন্ট দেবে কিসে? তো অপরধারে ওপেন এআইয়ের ইকুইটি এনভিডিয়াকে দিয়ে দিচ্ছে। এইভাবে ইউএসের মধ্যে এই বড় বড় কোম্পানিগুলোর মধ্যে ইন্টার মানি সার্কুলেশন চলছে, অর্থাৎ কোম্পানি টু কোম্পানি ভ্যালুয়েশন ঘুরছে, যে ভ্যালুয়েশন রিয়েল লাইফে এক্সিস্টই করে না। তো এই ধরনের যদি গোলতাল কাজ চলে তাহলে এক সময় না এক সময় গিয়ে কিন্তু এই বাবল বার্স্ট হবেই। এবং আরও ডিপলি কেন বোঝানোর চেষ্টা করছি, এআইয়ের বাবল বার্স্ট হোক, ইউএস ইকোনমি কিছু হয়ে যাক, আমার কিছু এসে যায় না, বাট যেহেতু ওতপ্রোতভাবে জড়িত ক্রিপ্টোকারেন্সি মার্কেটও, এই মার্কেটের উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে এবং আপনারা শুধু ক্রস ফিঙ্গার করুন যে মার্কেট যেটুকুনি বাড়ছে সেটা যেন কন্টিনিউয়েশন রাখতে পারে। এই ধরনের এআই বাবল বার্স্ট, যেটা একসময় .com বাবল বার্স্টের মতো, সেটা যেন খুব তাড়াতাড়ি না হয়, মিনিমাম 4-5টা বছর সময় নিক, তারপর হোক, কিছু এসে যায় না। কারণ রিসেন্ট টাইমস এটা যদি হয়, ইউএস ইকোনমিও কোলাপস করে যাবে, ক্রিপ্টো মার্কেটও কোলাপস করে যাবে, তারপর বুল রানের স্বপ্ন কিন্তু আমাদের পুরোপুরি ভুলে যেতে হবে। 5-10 বছর তো গ্যারেন্টি দিয়ে কিছুই হবে না, কারণ অনেক বছর কিন্তু ফাইন্যান্সিয়াল রিসেশন পিরিয়ড আসেনি। 2008 সালে লাস্ট ক্র্যাশ এসেছিল, তারপর কিন্তু আসতে বাধ্য আর 2-4-5 বছরের মধ্যে। সো এক্সপেক্ট করুন বা ক্রস ফিঙ্গার করুন সেটা যেন এই বছর কি 2026 সালের মধ্যে না হয়ে যায়। তো অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম এবং আমাদের ভিডিওতে এই ধরনের ইনডেপথ অ্যানালিসিসগুলো আপনারা পাবেন, অন্য কোথাও কিন্তু পাবেন না। সো যারা একটু মনোযোগ দিয়ে শোনেন আশা করি বুঝতে পারছেন। আমি এই টপিকটা ছেড়ে এবার একটু ইথেরিয়ামের দিকে শিফট হই এবং বিটকয়েনের মধ্যে ওভারঅল একটা বুলিশনেস কাজ করছে ঠিকই, বাট মার্কেটের যে পরিস্থিতি এবং ইউএস ইকোনমির যে অবস্থা, সেখানে যদি কিছু রকমের বার্স্ট হয় বা বাবল বার্স্ট হয়, বুঝতেই পারছেন প্রবলেম তো আছেই। ঠিক আছে, একটু এবার ইথেরিয়ামে আমরা শিফট হয়ে যাই। ইথেরিয়ামের মধ্যে একটা রিভার্সাল প্যাটার্ন দেখা গেছে, আগের দিনে আমরা কভার করছিলাম। এবং আরও কেন ইম্পর্টেন্ট, ইথেরিয়ামের মধ্যে এক্সচেঞ্জ ফ্লো অনেকটা কমে গেছে, অর্থাৎ ইথেরিয়াম মানুষ ব্যাপক হারে কিনে নিচ্ছে, এক্সচেঞ্জের যে রিজার্ভ সেটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এবং কোনো কয়েনকে যখন খুব প্রায়োরিটি বেসিসে রাখা হয়, মানুষ প্রচুর পরিমাণে কেনে, ঠিক আছে, সাপ্লাই যতটা না আছে তার চেয়ে বেশি কিনে ফেললো, তখন দেখা যায় এক্সচেঞ্জগুলোর মধ্যে ইথেরিয়াম বা সেই কারেন্সির ক্রাঞ্চ আসা। তো এটাই কিন্তু অ্যাট প্রেজেন্ট ইথেরিয়ামের সাথে হচ্ছে। সো ইথেরিয়ামের দিকে একটু মনোযোগ রাখুন। এবার বাইন্যান্সের ফিউচার স্পট রেশিও ডাটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন ইথেরিয়ামের মধ্যে ব্যাপক ধরনের অনচেইন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, ট্রেড বেড়ে গেছে এবং শর্ট টার্মের মধ্যে ইথেরিয়ামে অনেকেই পাম্প এক্সপেক্ট করছে, তাই প্রচুর সংখ্যক ট্রেডার কিন্তু ইথেরিয়ামের মধ্যে পজিশন নিয়ে বসে আছে। এবং যে কারণের জন্য আগের দিন বলছিলাম যে মোটামুটি 3234 অবধি কিন্তু ইথেরিয়াম ইজিলি পৌঁছে যেতে পারে। আচ্ছা, নট অনলি দ্যাট, এক্সআরপির মধ্যেও কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি দেখা গেছে। যত রিজার্ভ ছিল এক্সচেঞ্জের মধ্যে সব কিন্তু কেউ না কেউ বা কোনো না কোনো বড় হোয়েলস কিন্তু কিনে নিচ্ছে। ঠিক আছে, প্রায় 3 বিলিয়ন এক্সআরপি রিজার্ভে ছিল বিভিন্ন এক্সচেঞ্জগুলোর মধ্যে, এখানে মেবি বাইন্যান্সেরটা দেখানো হয়েছে। তো বাইন্যান্সের মধ্যে 3 বিলিয়ন থেকে কমে গিয়ে 2.7 বিলিয়ন হয়ে গেছে এবং সেটাও কিন্তু 1 মাসের মধ্যে হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। সো বুঝতেই পারছেন এই সমস্ত কয়েনগুলোর ডিমান্ড আছে এবং রিয়েল লাইফে এরা কিছু প্রবলেমেরও সলিউশন করছে। তা বাদে এক্সআরপি ডোজ কয়েনের মধ্যে ইটিএফও কিন্তু লঞ্চ হয়ে গেছে। সো এগুলো কিন্তু ভালো পরিমাণে অ্যাকুমুলেট হচ্ছে। এই সমস্ত কয়েনগুলোর দিকে নজর রাখুন, কিনে রাখলে অবশ্যই লাভবান হবেন, পস্তাতে হবে না। আচ্ছা, লাস্ট নিউজ কভার করছি। চার্লস হফকিনসন অর্থাৎ কার্ডানো যিনি ফাউন্ডার, তিনি কিছু কোট তুলে ধরেছে যে অল্ট কয়েন সিজন কোথাও যায়নি, আসবে, একটু সময় নিচ্ছে, কারণ এবছরের বুল মার্কেটে একটু ইলংগেটেড হয়ে গেছে, যেটা আমি বারবারই ভিডিওতে কভার করছি। তো পুরো আর্টিকেলটা পড়ে আর সময় নষ্ট করবো না, মেন জিনিস সামারি আকারে লেখা আছে, পড়ে নিচ্ছি। হফকিনসন বিলিভস ক্রিপ্টো হ্যাজন্ট রিচড দ্য এন্ড অফ ইটস সাইকেল, ইটস হাফওয়ে দো আর ডিলেড সুপার সাইকেল। ঠিক আছে, ডিলে হচ্ছে এই যা। Bitcoin's breakout happened first because institutional flows were heavily concentrated in Bitcoin ETFs. শুধুমাত্র বিটকয়েন এবং ইথেরিয়ামে বেড়েছে কারণ বিটকয়েনের মধ্যে ইটিএফ লঞ্চ হয়েছে,
ব্যাপক ভলিউমটা বিটকয়েনের মধ্যে কনসেন্ট্রেট হয়ে গেছে, বিটকয়েনের ডমিনেন্স বেড়েছে, বিটকয়েনের প্রাইসও বেড়েছে, বাকি অল্ট কয়েনগুলো কিন্তু বাড়বে। এবং তিনি সেটাই বলেছেন, হিজ প্রজেক্টেড টাইম লাইন ফর দ্য অল্ট কয়েন ব্রেকআউট ইজ 3 to 6 months। এটি কিন্তু আমার কথা নয়, আমি বলছি না, হসকিনসন বলছে, যার নিজের কারেন্সি আছে এবং ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল কারেন্সিগুলোর মধ্যে একটা কার্ডানো, ঠিক আছে? তো তার কথা তো একটু হলেও দাম দিতে হবে। এই বলেই ভিডিওটা শেষ করছি। যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে মার্কেট পরিস্থিতির জন্য, তারা পেশেন্স রাখুন, তা বাদে কোনো উপায় নেই। ফাইন্যান্সিয়াল মার্কেট অবশ্যই আপনার পেশেন্সকে একদম নিংড়ে নেবে, তারপরই যা রিটার্ন দেওয়া দেবে, ঠিক আছে? এ বলে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।